বাবা মেয়েকে ফোন করছে, "মনা কেমন আছিস?" "হ্যাঁ বাবা ভালো আছি। কী খেয়েছিস আজকে?" "হ্যাঁ খেয়েছি।" "সবাই ভালো তো?" "হ্যাঁ সবাই ভালো আছে।" "আর তোমার জামাই ভালো নেই, জামাইয়ের একটু জ্বর এসছে।" "কেন রে কদিন ধরে জ্বর?" "অনেক দিন ধরেই জ্বরটা আছে।" "আর বাবু কেমন আছে?" "বাবু ভালো আছে।" বাবু বলতে তার নাতি। "নাতি কেমন আছে?" "হ্যাঁ ভালো আছে।" "সব কিছু মিলিয়ে সংসার ভালো করে করছিস তো? সবাইকে ভালোভাবে রাখছিস তো?" "হ্যাঁ বাবা সবাইকে ভালোভাবে রাখছি।" "ওরা কেমন? তোর সাথে ভালো ব্যবহার করে তো?" "হ্যাঁ বাবা ভালো ব্যবহার করে।" "তুই খাওয়া-দাওয়া ঠিকঠাক করিস, ঠিকঠাক টাইমে করিস, সবাইকে দেখিস তো ঠিকঠাক করে? নিজেকেও কিন্তু একটু দেখবি।" "হ্যাঁ বাবা সবাইকে দেখি, নিজেকেও দেখি।" ফোনটা রেখে দেয় বাবা। তো ঘটনার একটু ১ম থেকে বলি, একটা বাস্তব ঘটনা তোমাদের সাথে শেয়ার করছি। আমার খুব নিজের কাছের একজনের ঘটনা। নামটা বলব না, শুধু ঘটনাটা শোনো। আশা করি তোমাদের কিছু ভালো লাগলেও লাগতে পারে, খারাপও লাগতে পারে। তো যাই হোক ঘটনাটি শেয়ার করি। তো মেয়েটার বিয়ে হচ্ছিল না, মাঙ্গলিক নাকি। তো আম হ অনেক হাত-টাত দেখানোর পরে মাঙ্গলিক কাটিয়ে তার বিয়ের ব্যবস্থা করা হয়। তো বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার ৬ মাস আ যেতে না যেতেই সংসারে বিভিন্ন ঝামেলা থাকে। তো পরিবারের আ বাপের বাড়ির পরিবারে কাউকে সে জানতে দেয় না। সে সেইভাবে মানিয়ে নিয়ে চলতে থাকে। তার কাছের খুব কাছের যে মানে তার ভাই-বোন তারা কিছু, কিছু জানে কিন্তু মা-বাবা কিছুই জানে না। তাদের জানতে দেয় না যাতে বাবা-মা কষ্ট পাবে। এইভাবে চলতেই থাকে, চলতেই থাকে। কিছুদিন কেটে গেলে সেই অশান্তি কিন্তু চরম লেভেলে চলে যায়। তাতেও সে সহ্য করে সবকিছু মানিয়ে সংসার করতেই থাকে। যেহেতু সে সংসার করতেই গেছে, সংসার তো করবেই। এমতো অবস্থায় বছর দেড়েক গেলে তার কোলে একটা পুত্র সন্তান আসে। তো সেটা আসার পরেও তাদের সংসারে সব কিছু ঝামেলা সব মেটে না। চলতেই থাকে। কখনো বেশি ঝামেলা, কখনো কম ঝামেলা, কখনো বাবা-মা টের পায়, কখনো টের পায় না। এভাবে চলতেই থাকে। এমতো অবস্থায় ২ বার সে সুইসাইড করতে যায় কিন্তু পারে না। নিয়তি তাকে রেখেছে আরও অনেক কষ্ট দেওয়ার জন্য। সুইসাইড করলে তার মুক্তি। তাই তার মুক্তি হয় না। যাই হোক না কেন সেই অবস্থাতে সে চলতে থাকে। এমতো অবস্থায় বাচ্চার যখন ৬ মাস বয়স হয়, হঠাৎ করে তার হাসব্যান্ডের জ্বর হয়। জ্বর ৩ মাস ৪ মাস যেতে আরও ভয়ঙ্কর হয়ে আসে। তো বিভিন্ন ট্রিটমেন্ট করাতে ট্রিটমেন্টটা ভুল হয়। ভুল ট্রিটমেন্ট, তার টিবি হয়েছে। তো বিভিন্ন ট্রিটমেন্ট ভুল হওয়ার পরে তাকে আরও বড়, বড় চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা করিয়ে এনে সমস্ত সর্বশান্ত হয়ে যাওয়ার পরেও রোগটা ধরা পড়েনি। তার কী রোগ হয়েছে? তারপরে আরও চিকিৎসা করতে, করতে এসে গেল লকডাউন, এসে গেল কোভিড। তার মধ্যে তার রোগটাও হয়ে গেল জোরালো। তারপরে হঠাৎ একদিন ভাগ্যবশত রোগ ধরা পড়ে, ক্যান্সার হয়েছে। ক্যান্সার হয়েছে ব্যাস, আর কি মাথায় হাত। পয়সাকড়ি শেষ, বাইরে অবস্থা পরিস্থিতি খুবই খারাপ। লকডাউন, চারিদিকে লকডাউন, কোনো ডাক্তার নেই, কোনো জায়গায় যাওয়ার মতো অবস্থা নেই, বাড়ির থেকে বেরোনো যাবে না। পরিস্থিতি একেবারে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে, বাঁচার কোনো উপায় নেই। কিন্তু সেই মেয়েটা প্রতিজ্ঞাবদ্ধ, তার স্বামীকে সে ফিরিয়ে আনবে। কেন জানেন? তার মাথায় কালো প্রলেপ লাগিয়ে দিয়েছে। সে নাকি জড়িপুটি খাইয়ে তার বরকে এই ক্যান্সার রোগটা আনিয়েছে। কোথায় আছি আমরা? কোন যুগে আছি? ভাবুন একবার কোন যুগে আছি? তার শ্বশুরবাড়ির ফ্যামিলির একটা মানুষও তাকে ছেড়ে দেয়নি এ কথা বলতে যে সে তার হাসব্যান্ডকে এই রোগটা দিয়েছে। তো সে কিভাবে দিতে পারে একটু জড়িপুটি খাইয়ে? তো এর জন্য অনেক নাকি তারা তুকতাক করে জানতে পেরেছে যে সে ক্যান্সার রোগটা তার স্বামীকে দিয়েছে, তার স্বামীকে শেষ করার জন্য। তাহলে সে কেন তার স্বামীকে নিয়ে ছুটে বেড়াচ্ছে রোগটা সারানোর জন্য? যাই হোক না কেন এইসব উত্তর আমরা পরে দেব। সে মেয়েটা এবার প্রতিজ্ঞাবদ্ধ। তার স্বামীকে সে ফিরিয়ে আনবে, যমালয় থেকে হলেও ফিরিয়ে নিয়ে আসবে। সে প্রমাণ করবে সে কিছুই করেনি। তাহলে সে ফিরিয়ে আনতে পারত না। তো তার এই লড়াইতে তার ফ্যামিলির কেউ তার সঙ্গ দেয়নি। বলতে, বলতে দেখুন আমার গায়ে কাটা, লোমগুলো কাটা দিয়ে উঠছে। আমার চোখ ভরে জল আসছে, গলা ভার হয়ে আসছে, কথা বলতে পারছি না। তার সঙ্গে তখন কেউ নেই, কেউ না। কোনো পরিবারের লোকজন নেই। তার বাবা সবই জানে। চিন্তায়, চিন্তায় বাবা তখন রোগাগ্রস্ত। বাবা ঈশ্বরকে ডাকছে, "আমার জামাইয়ের রোগটা আমাকে দাও, আমাকে তুলে নাও, আমার জামাইকে ফিরিয়ে দাও, আমার মেয়েকে জিতিয়ে দাও।" বাবা সব জানে, কিছু বলছে না। শুধু ২ চোখ দিয়ে তার জল পড়ছে। হঠাৎ একদিন বাবার প্রচণ্ড শরীর খারাপ। ওইদিকে মেয়েটা হাসপাতালে দৌড়াদৌড়ি, ছুটাছুটি, তার হাসব্যান্ডকে ফিরিয়ে আনার চেষ্টা, উদ্যম লড়াই। একা, পুরোটাই একা। অর্থ আসবে কোথার থেকে? কে থাকবে তার সাথে? ছোট বাচ্চাটাকে কে দেখবে? পরিবারে একটু দয়া করে বাচ্চাটাকে যদিও দেখলো, বাচ্চাটা ২ দিন অন্তর অসুস্থ হয়ে পড়ছে মা ছাড়া থাকতে থাকতে। মা তো তার হাসব্যান্ডকে বাঁচানোর প্রতিজ্ঞায় ছুটে বেড়াচ্ছে এখান থেকে ওখানে, ঈশ্বরকে ডাকছে। কোথার থেকে টাকা পাবে সে?
ঈশ্বর আছে, সত্যি ঈশ্বর আছে, আমি দেখেছি ঈশ্বর আছে। কিভাবে ঈশ্বর তাকে হেল্প করেছে আপনারা জানেন না। তার হাতে কোথার থেকে ভুরি ভুরি টাকা এসছে, কোথার থেকে সে হাজব্যান্ডকে সুস্থ করেছে বললে আপনারা বিশ্বাস করতে পারবেন না। একটা টাকার তার অভাব হয়নি। কে দিয়েছে? ঈশ্বর দিয়েছে, লোক মারফত। কিভাবে কিভাবে টাকা চলে এসছে তার কাছে চিকিৎসা করার জন্য। ধার দেনা হয়েছে, তাছাড়াও আরও কত ধার দেবে ওকে লোকে, কিন্তু কাউকে বলা লাগেনি। কত মানুষ ওর পাশে এসে দাঁড়িয়েছে, যেভাবে ওকে এসেছে সবই ওই ঈশ্বরের কৃপায়। তার হাজব্যান্ডের চিকিৎসা করার জন্য কোনো দিন পয়সা তার সমস্যা হয়নি, সে একা লড়েছে। এমতো অবস্থায় বরের প্রথম কেমো, হাসপাতাল থেকে বলেই দিয়েছে প্রথম কেমো লাস্ট স্টেজ তার। হয়তো কেমোটা নিয়ে সে সহ্য করতেও পারে, নাও করতে পারে। সে ঠাকুরকে ডাকছে, ঈশ্বরকে ডাকছে, আমার এই অভিশপ্ত জীবন হয় আমাকে নাও, না আমার স্বামীকে ফেরত দাও। আমার স্বামী চলে গেলে আর মুখ দেখাতে পারবো না। আর আমি তো কিছু করিনি, কিছু করা সম্ভব না, ক্যান্সার রোগ কাউকে দেওয়া যায় না। তাহলে যে লোকগুলো আমাকে বলছে তাদের দিতাম রোগটা, তাদেরকে রোগটা দিতাম, কিন্তু এ তো দেওয়ার না। ঈশ্বর তুমি আমার সম্মানটা রক্ষা করো। তখন প্রথম কেমো দিতে যাবে সে। তার কিছুদিন আগেই তার বাবা অসুস্থ হয়েছিল, হঠাৎ করে বাবার মৃত্যু সংবাদ আসে। আর তার হাজব্যান্ডের কেমো দেওয়ার 1.5-2 দিন পরে সে মতো অবস্থায় সে বাবার 4 দিনে কাজ করার জন্য বাপের বাড়িতে থেকে গেল। শ্বশুরবাড়ি থেকে বলছে তোমার স্বামীকে কে দেখবে? তুমি যে 4 দিন চতুর্থী করবে বাপের বাড়ি বসে, তাহলে তোমার স্বামীকে কে দেখবে? হায় রে ঈশ্বর, বাবা মরে গেছে, চতুর্থী করারও সময় নেই। তারপরে পরিবার থেকে জোর করে তাকে রেখে দেয়, চতুর্থী করিয়ে তারপরে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তার কিছুদিন পরে তার হাজব্যান্ডের কেমো দেওয়া হয়। প্রথম কেমোতেই হাজব্যান্ড সুস্থ হয়ে ওঠে। হয়তো ওই বাবা সমস্ত রোগ নিয়ে, তার সমস্ত অপমান নিয়ে চলে গেল। হঠাৎ করে সুস্থ মানুষ অসুস্থ হয়ে ক্যান্সার রোগেই তার বাবা মারা গেল। ভাবুন একবার, অলৌকিক না? কতটা অলৌকিক! এগুলো বিশ্বাস হয় আপনাদের? হয় না তো? একদম সত্যি ঘটনা। আমি বলতে বলতে কেঁদে ফেলছি, আমার গলা ভার হয়ে উঠছে, আমি কথা বলতে পারছি না। একদম সত্যি ঘটনা, একদম বাস্তব ঘটনা। আমি নিজের চোখে দেখেছি, আমার নিজের লোক, কাছের লোক। বাবা চলে গেল, তার হাজব্যান্ড সুস্থ হয়ে গেল। তারপর বারংবার 6-7টা কেমো তাকে দিতে হয়েছে। প্রতিবারই প্রচণ্ড ঝড়, প্রত্যেকটা টাইমে তাকে কেমো দিতেই হবে, না হলে নেক্সট টাইমের পরে তাকে ফেরানো যাবে না। কিন্তু প্রত্যেকটা কেমোর সময় তার উঠেছে ঝড়, তার এসে সমস্যা। কিন্তু ওই যে বাবা প্রাণ বাজি রেখে চলে গেছে, ঈশ্বর তাকে নিয়েছে, তার হাজব্যান্ডকে ফিরিয়ে দিয়ে গেছে। তো ঈশ্বর যখন সঙ্গে আছে, ওই যে বলে না কথায়, রাখে হরি মারে কে? তো ঈশ্বর যখন সঙ্গে আছে, তাকে কে মারবে বলুন? এইভাবে একের পর এক কেমো দেওয়া হচ্ছে। আর টাকা, টাকা কোথার থেকে আসছে সে জানে না, অথচ প্রতিবারই 40,000, 50,000। যার ঘরে চাল কেনার পয়সা নেই, সে কোথার থেকে 40,000, 50,000 জোগাড় করছে একবার ভাবতে পারছেন? সে কোনো কাজও করছে না, কিন্তু ঈশ্বর তাকে পাঠিয়ে দিচ্ছেন। কোনো না কোনো লোক মারফত সে টাকা ঠিকই পাচ্ছে, কোনো না কোনোভাবে তার জোগাড় হয়ে যাচ্ছে। এইভাবে একের পর এক কেমো দিয়ে তার হাজব্যান্ডকে সুস্থ করার জন্য সে লড়ে যাচ্ছে। টানা 2 বছর সে লড়াই করেছে, করে আজকে তার স্বামী সুস্থ, একদম সুস্থ। তার হয়েছিল ব্লাড ক্যান্সার, আজকে সে সুস্থভাবে কাজ করছে, সংসার চালাচ্ছে। আর যখন ওই টাইমটা অসুস্থ ছিল তার হাজব্যান্ড, আর তার বাচ্চা ছিল ছোট, আর তার ঘরবাড়ির দেখাশোনার জন্য তাকে, প্লাস তার হাজব্যান্ডকে, বাচ্চাকে দেখাশোনার জন্য তাকে ছুটতে হতো। সে কিন্তু সংসার চালানোর পয়সা রোজগার করার জন্য কোনো কাজ করতে পারতো না। তার মধ্যে তার সংসার কিভাবে চলতো জানেন? তার সংসারে ওই যে রেশনের চাল পেত তখন, দেখুন তখন রেশনের চালটাও সে ফুলফিল পেত, কেননা তখন কোভিড চলছিল। ওই চালে তার চলে যেত। আর রেশনের ডাল, আর ওই যে টুকটাক পেত টাকা পয়সা, ওই রেশন থেকে দিত, ওইটুকুতেই তার চলে যেত। এইভাবে কোনোভাবে তার সংসারটা কোনোভাবে চলতো। আর কি খেত জানেন? আমরা গল্প শুনতাম অনেক আগে, যখন দুর্ভিক্ষ হয়েছিল তখন নাকি লোকে শাক তুলে খেত, শাক সেদ্ধ করে খেত, ফ্যানটা ফেলতো না, এইভাবে খেত। ওইটুকু বাচ্চা নিয়ে সে কচু শাক, কলমি শাক সমস্ত সেদ্ধ করে খেত। কোনো দিন মাছ খেতে পারতো, কোনো দিন পারতো না।
মাছ খাওয়া ছিল তার কাছে স্বপ্নের মতন। আলুটা, চালটা, ডালটা অনেক হিসাব করে তাকে খেতে হতো। সবথেকে বড় কথা, শাক সেদ্ধ করে খেতে হতো। ওইটুকু বাচ্চাকে নিয়ে আর অত বড় একটা রোগীকে নিয়ে এইভাবে তার চলতো। সেই চলার সময়গুলো আপনাকে বর্ণনা করে পারব না। সেই দিনগুলো বর্ণনা করে বোঝানো যাবে না। আপনারা যে সিনেমায় দেখেন, ছবিতে দেখেন, নাটকভাবে দেখানো হয়, এটা পুরো বাস্তব। এটা দেখে আপনার কি বলবো, এগুলো দেখাই পাপ, এগুলো দেখাই যায় না। একটা মানুষ কত কষ্ট করতে পারে। আর তার সাথে তো আছে তার আরও কটু বাক্য। কেননা তখনও তো পুরোপুরি সুস্থ হয়নি। তারপরে আস্তে আস্তে পরিস্থিতি সব ঠান্ডা হলো, কোভিড চলে গেল, তার স্বামীও সুস্থ হয়ে উঠল, সেও আস্তে আস্তে কাজে যেতে শুরু করলো। আর ওই সময় তার পরিবারের অনেকেই তাকে হেল্প করার চেষ্টা করেছিল, যতটা যে পেরেছে করেছে। আবার মাঝে মাঝে সবাই সরে গেছে জানেন, সবাই, তার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, সবাই মাঝে মাঝে সরে গেছে। কিভাবে সরেছে? নিয়তি সরিয়ে দিয়েছে, তাদের সমস্যা এনে দিয়েছে যাতে তারা ওর উপকার করতে না পারে। ওই যে বলে না, অভাগা যেদিকে চায় সেদিকে সাগর শুকিয়ে যায়, এরকমই ও যেদিকেই তাকাতো, যে হাতটাকে ধরতে চাইতো সেটাই শুকিয়ে যেত। এরকমই হতো ওর সাথে। আবার ঠিক হয়ে যেত, কেননা ও তো লড়েই যাচ্ছে, ও তো জিদি, ও তো লড়বে, ও তো জমের কাছ থেকে ওর হাজব্যান্ডকে ফিরিয়ে নিয়ে আসবে। এইভাবে আস্তে আস্তে ওর হাজব্যান্ড সুস্থ হয়ে ওঠে, আর ওই ছোট্ট বাচ্চাটাও আস্তে আস্তে বড় হয়ে ওঠে। ওর ছোটোবেলাটা কতটা কষ্টে গেছে আপনারা ভাবতে পারবেন না। যে সময় একটা বাচ্চা দুধ খাবে, ফল খাবে, সেই সময় বাচ্চা শাক পাতা খেয়েছে, ভাবতে পারেন? এইভাবে তার জীবনটা আস্তে আস্তে এখন খুব ভালো ছন্দে ফিরে এসেছে। এখন সে কাজ করে, তার হাজব্যান্ড কাজ করে, বাচ্চাটাও বেশ বড় হয়ে গেছে, সে স্কুলে পড়ে। কিন্তু কি জানেন, তার এই সুখের দিনে তার বাবা নেই জিজ্ঞাসা করার জন্য, মা রে তুই মাছ খাস?